ওসমানী মির্জাপুত্রা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাসিরদৌলা। আমাদের অনুষ্ঠানের যে তিনজন অতিথি, একজন এখনও জ্যামের কারণে এসে পৌঁছাতে পারেননি, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আমরা আশা করছি খুব শীঘ্রই তিনি এসে আমাদের সাথে যুক্ত হবেন। যেসব অতিথিরা স্টুডিওতে এখন আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। আছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আছেন মেঘ মোল্লার বসু, সভাপতি, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ সময় করে আসার জন্য এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমে ফরিদুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কেননা আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে তাই তো আইলাম সাগরে। এটা আসলে আমরা ঠিক করেছি, আপনি বুঝতেই পারছেন যে গতকাল আসলে আপনাদের দলের যে 5 জন নেতা সাগরে গেলেন, তারপরে তারা বললেন যে সেখানে তারা ঘুরতে গিয়েছেন, সাগর দেখতে গিয়েছেন, ব্যক্তিগত সফরে গিয়েছেন, কিন্তু কোনো একটি কারণে সব গণমাধ্যমেই এই খবর রটে গেল যে তারা পিটার হাসের সাথে এক ধরনের গোপন বৈঠক করেছেন সেখানে। এবং আমরা দেখলাম যে বিএনপি নেতারা সেটি শুনে সেই হোটেলের সামনে দাঁড়িয়ে তারা কিছু বিক্ষোভও করেছেন সেখানে। কিন্তু তারপর আপনাদের দলের পক্ষ থেকে আবার জানানো হলো যে না, সেটি একেবারেই গুজব। এবং তারপরে পুলিশের পক্ষ থেকে এবং হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমরা শুনলাম যে সেখানে আসলে বিদেশি নাগরিক ছিলেন না, যদিও পুলিশ বলেছেন যে 3 জন চীনা নাগরিক ছিলেন, তাদেরকে হয়তো হোটেল কর্তৃপক্ষ বিদেশি হিসেবে গণ্য করেননি। যাই হোক, আজ আমরা দেখছি যে ঘটনাটি সেখানে শেষ হতে পারত। আজ দেখলাম যে ওই 5 নেতাকে শোকজ করা হয়েছে, কারণ দর্শাও নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 5 নেতার নাম এরই মধ্যে সবাই জেনে গেছে, আমি আর আলাদা করে নাম বলতে চাই না। আমি একটু জানতে চাই যে 24 ঘন্টার মধ্যে তো জনাব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে, মানে ওনাদের সামনে ব্যাখ্যাটা দেয়া। তারা কি ব্যাখ্যা দিয়েছেন কিনা আপনি কি জানেন? না, প্রথমে আপনাকে ধন্যবাদ, আর সহ-আলোচক যিনি আছেন শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা। আমার জানা মতো এখন পর্যন্ত ওনারা ব্যাক করেননি, হয়তো বা রাত্রে আসবেন, কারণ আজকে দুপুরের দিকে এটা ইস্যু হয়েছে, তো সো কালকে দুপুর পর্যন্ত টাইম আছে। আজকে দুপুরের দিকে, গতকাল সারাদিনই কিন্তু এটি না, মানে আমাদের নোটিশটা ইস্যু হয়েছে আজকে দুপুরের দিকে। সাধারণত আমরা যেরকম দেখি যে যখন শোকজ হয় তখন এটি শুধু আপনাদের দল না, বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য। জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি শোকজ এসেছিল এর আগে, উনি কেন এসালমের গাড়িতে করে গিয়েছেন, কিন্তু সেটির জবাব আমরা জানতে পারিনি। শোকজ যে করা হয়েছে সেটি আসলে মিডিয়াতে আসে, কিন্তু তারা কি জবাব দিয়েছেন কিনা সে বিষয়টি জানা যায় না। সেজন্যই আসলে শুরুতে আপনাকে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা। আমাদের অন্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করতে চাই। কিন্তু আপনি কি একটু এই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আপনার কি মনে হয় যে কেন এই বিষয়টি নিয়ে কাল এত আলোচনা হলো? কেন আলোচনা হলো এইটা ধরেন কি বলবো, যে যারা আসলে আলোচনা তৈরি করেছে তারা ভালো বলতে পারবে। তবে যে ব্যাপারটা হয়েছে, আমি মানে আমার কাছে যতটুকু তথ্য আছে এবং আমি যতটুকু ধারণা করছি, যে প্রথমত হচ্ছে যে মিডিয়াকে যেভাবে সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হয়েছে, সো এইটা একটা মানে কি বলে পূর্ব পরিকল্পিত, কিংবা যাদের কাছে আসলে সিসিটিভি ফুটেজ সরবরাহ করার এক্সেস আছে কিংবা অথরিটি আছে তারা করেছে। আমি ধারণা করছি এখানে গোয়েন্দা সংস্থা যুক্ত, এবং এই রিউমারটা প্রথমে আসলে গোয়েন্দা সংস্থা থেকেই সম্ভবত এটা ছড়ানো হয়। কেন ছড়ানো হয় এটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এইটা কি উদ্দেশ্যে ছড়ানো হয়েছে সেটাও আমার মানে ধারণা নাই। সম্ভবত ওই যে আগের দিন মাহফুজ আলমের পক্ষ থেকে যে 111 কেন্দ্রিক একটা স্ট্যাটাস গিয়েছিল, সেইটাকে একটা করে একটা অস্থির সিচুয়েশন তৈরি করার একটা কোনো প্রচেষ্টা কিনা আমি শিওর না। গোয়েন্দা সংস্থাটি কেন করবে আমি ঠিক জানি না। না হলে ধরেন এইভাবে মানে এইরকম একটা বেসলেস কথার উপরে এতগুলো মিডিয়া ধরেন মানে ঝাঁপিয়ে পড়বে, এটা হওয়ার কারণ নেই আমি ধারণা করতেছি। কারণ যেভাবে সিসিটিভি ফুটেজগুলো এসেছে এবং বেশ কি বলে যে সিক্রেট জায়গার বলতে বেশ ভালো প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজগুলো, এগুলো চাইলেই যে কোনো একটা মিডিয়া এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ চাইলেই মিডিয়া পেয়ে যাবে। কালকে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে 5 জন যারা আন্দোলনে একেবারে সম্মুখ সারিতে ছিলেন বলে পরিচিত, এবং যেই দল আসলে এই আন্দোলনের সবচেয়ে কি বলা যায় যে এই আন্দোলনের পুরোধা হিসেবে যেই দল গত 1 বছর ধরে পরিচিত, তাদের 5 জন খুব সামনের সারির নেতা হঠাৎ করে কক্সবাজারে এমন একটি দিনে গিয়েছেন যে দিন আসলে জুলাই ঘোষণাপত্র আপনাদের দিক থেকেই সবচেয়ে বেশি জোরালো দাবি এসেছিল, এবং সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণার দিন তারা গেলেন। এই জন্যই কি এই বিষয়টা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে? আলোচনার সুযোগ কি তাহলে যারা গিয়েছেন তারাই করে দিয়েছেন, নাকি তারাই চেয়েছেন? সেটা হতে পারে, আলোচনার সুযোগ করে দেওয়া না দেওয়া। এখানে ব্যাপারটা হচ্ছে যে
মানে ওই দিন যাওয়া না যাওয়া মানে ওনাদের ওইখানে আমার যতটুকু আমার কাছে তথ্য আছে যে অন্তত 2 জনকে ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। এখন প্রবলেমটা হচ্ছে যে ওনারা তো ওই সময় আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করতেন, ওই প্রতিনিধিত্ব হিসেবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, এনসিপি হিসেবে না। এনসিপি হিসেবে আহ্বায়ক সদস্য সচিব এবং আরেকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, 3 জন এনসিপির পক্ষ থেকে। তো এখানে যে প্রবলেমটা যেটা হয়েছে যে যেটা নিয়ে সারাদিন ফেসবুকে লেখালেখি হয়েছে, অনেকের সাথে কথাও হয়েছে আমার, যে ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন এদের ভিতরে মানে একেবারে বেশিরভাগই দাওয়াত পায়নি। তো এটার আবার কোয়েরি করতে গিয়ে তারা জেনেছেন যে কি বলে যে আসন সংখ্যার ঘাটতি আছে, এই জন্য সবাইকে দেওয়া যাচ্ছে না। কিন্তু ওই দিক থেকে একটা দাবি ছিল যে এই 158 জন যারা ছিল তারা সবাই যাতে এখানে দাওয়াত পায়। তো সেখানে একটা স্বাভাবিকভাবে একটা অড সিচুয়েশন তৈরি হয় যে আমার যারা সহযোদ্ধা ছিল তাদেরকে রেখে আমি এই ধরনের একটা অনুষ্ঠানে যেতে পারি কিনা, এই ধরনের একটা অব্লিগেশন তৈরি হয়। মানে যেহেতু তারা যুক্ত হয়েছেন অনুষ্ঠানে, সেভাবেও তো এনসিপি সেটা হতে পারতো, কিন্তু সেক্ষেত্রে ওই মানে ওই ক্ষোভ বিক্ষোভের জায়গাটা রয়ে যায়। তো সেই জায়গা থেকে তারা হয়তো বা যায় না। আমি ঠিক তাদের সাথে কথা বলে বলছি ব্যাপারটা না, আমি ধারণা করছি, কারণ এই ধরনের একটা বিক্ষুব্ধতা ছিল ভেতরে। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা এসছে যে ঠিক আছে এই দিনে তারা যেতে পারেন কিনা। এখন ধরেন 5 তারিখ আমাদের জন্য তো একটা মিশ্র অনুভূতির ব্যাপার, মিশ্র অভিজ্ঞতা, যে ধরেন ওই দিন একই সাথে একটা বিজয়ের আনন্দ আছে, আবার আমাদের হারানোর বেদনাও আছে। তো এইটা নিয়ে প্রশ্ন তোলা যায়, প্রশ্ন তোলাটা ঠিক আছে, কিন্তু আমি আরেকটা জিনিস একটু পয়েন্ট করতে চাই, এটা আমি গতকালকেও বলেছি, আপনাদের এখানে আমি বলছি, যে এইটাকে বেস করে যে গুজবটা ছড়ানো হলো এবং যে রকম একটা ধরেন মানে পরিস্থিতি তৈরি করা হলো এবং মিডিয়া যেভাবে ধরেন একটা বেজলেস জিনিসের উপরে যেটা করলো, এটা আমাদের জন্য খুব বাজে একটা নজির সৃষ্টি হলো। এটা একটা ব্যাপার। দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে বিএনপির নেতাকর্মীরা হোটেলের সামনে গিয়ে একেবারে জিয়াউর রহমানের ছবি নিয়ে যে মব ক্রিয়েট করলো, এইটাও খুব একটা ভালো দায়িত্বশীল আচরণ হয় না, মানে বিএনপির পক্ষ থেকেও এবং মিডিয়ার পক্ষ থেকেও। এটা মানে যেটা হয়েছে যে তাদের ব্যক্তিগত মানে প্রাইভেট স্পেসে আপনি দিচ্ছেন, হানা দিচ্ছেন, এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে তাদের নিরাপত্তাও, ব্যক্তিগত নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে ওই সময়, এটা আরেকটা ব্যাপার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের ওইখানে একজন নারী নেত্রী ডক্টর তাসনিম যারা উনি ছিলেন, এবং তাকে নিয়ে ফটোকার্ডগুলো যেভাবে করা হয়েছে, মানে উনি ওইখানে কিন্তু তার হাজব্যান্ডও ছিলেন, যিনিও অলরেডি মানে উনিও এনসিপির একজন কেন্দ্রীয় নেতা। তো ওনাকে আড়াল করে বাকিদেরকে দিয়ে ছবি দিয়ে যে ইঙ্গিতপূর্ণ যে ধরনের অশ্লীল মানে ফেসবুক বুলিং করা হয়েছে, যে এই ধরনের ইয়ে ছড়ানো হয়েছে, যেটা ভয়াবহ, এটা শুরুটা আসলে করে দিল হচ্ছে মিডিয়ার এই কিন্তু গত 1 বছরে তো এরকম ঘটনা নারীদেরকে ঘিরে আরো অনেকবার হয়েছে, এবং তখন আসলে এনসিপির থেকে খুব বেশি জোরালো বক্তব্য বা খুব বেশি প্রতিবাদ আমরা দেখিনি। আপনি কি মনে করেন যে এটি সেই কারণেই হলো? জোরালো বক্তব্য প্রতিবাদ আমরা আমাদের মতো করে আমরা দিয়েছি, হয়তোবা সবসময় প্রম্পট হয়নি, কিংবা ধরেন যে আপনি বলতে পারেন যে এই ধরনের ইস্যুতে বারবার বলা দরকার, এইটা হয়তো বা অনেক সময় আমরা কনসিস্টেন্টলি বলতে পারিনি, এটা আমি স্বীকার করছি। কিন্তু আমরা এই ব্যাপারটাতে খুবই সেন্সিটিভ এবং সিনসিয়ার, যে এই যেগুলো করা হচ্ছে এগুলো, এটা যেটা প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা এই সময় এসে গণ অভ্যুত্থানের পরে যে গণ অভ্যুত্থানে ব্যাপক মাত্রায় যে নারীদের অংশগ্রহণ ছিল, একেবারে নেতৃত্ব দিয়ে যে অংশগ্রহণ, সেই জায়গা থেকে আমরা আসলে সবাই এক্সপেক্ট করতেছি যে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং ভূমিকা আরো অনেক বেশি বড় হবে, কিন্তু সেটা আসলে মানে সেটাকে সংকুচিত করার জন্য এক ধরনের ইয়ে হচ্ছে। ফিরে আসবো মেঘ মোল্লার বসু, আপনার কাছে যেতে চাই। আপনার সাথে আজকে এই কারণে আমি কথা বলতে চাচ্ছিলাম যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে ঘটনাটি হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত যে কর্মসূচি, যেখানে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শন করেছে ছাত্র শিবির, এবং সেখানে তারা বিচারিক হত্যাকাণ্ড এই শিরোনামে ছবি প্রদর্শন করেছে। পরে শিক্ষার্থীদের ব্যাপক প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছে, সেখানে আপনি ছিলেন, আপনিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো সরিয়ে নেয়। শিবিরের অনেক নেতা যখন বলার চেষ্টা করছেন যে ৭১ সালে তো আসলে তাদের জন্ম হয়নি, তাহলে সেই দায় তারা কেন নেবেন, বা তারা আসলে এই পরিচয় থেকে সরে আসতে চাইছেন, বা তারা ক্ষমা চাইবেন কি চাইবেন না, সেটি নিয়েও অনেক আলোচনা হয়েছে গত 1 বছরে। এই ধরনের আলোচনা 5ই আগস্টের পর থেকেই আমরা দেখছি। তাহলে এই সময় এই প্রদর্শনী তারা করে আসলে কি বার্তা দিতে চাইলো, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় তারা সবসময় এই জিনিসটা দুইটা জিনিসই প্লে করে। তারা একদিকে জানে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা বা মুক্তিযুদ্ধকে ওন করতে না চাওয়া বাংলাদেশের পলিটিক্সে খুবই আনপপুলার, এবং সেই জন্য তারা একটা কাভার মেনটেন করে। তারা 16ই ডিসেম্বর পালন করে, তারা 26শে মার্চ পালন করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একই সঙ্গে তারা কিন্তু টানা এই রাজনীতিও করে যাচ্ছে। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আজমি সাহেব, তাই তো, উনি যখন আয়নাঘর থেকে বের হলেন, ওনার 3টা আলাদা আলাদা বক্তব্য ছিল বাংলাদেশের মানুষের প্রতি। উনি নিজের অনেক বিবরণ দিয়েছেন যে উনি আয়নাঘরে কি সাফার করছেন, ইত্যাদি ইত্যাদি।
বের হয়ে একটা মানুষ প্রথম একটা হচ্ছে বাংলাদেশের যে শহীদ সংখ্যা, সেই শহীদ সংখ্যা সত্য কিনা সেটা আরেকবার দেখতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, আরেকটা যেন কি, তিনটাই মুক্তিযুদ্ধ সংক্রান্ত দাবি। তো তখন কি হলো, প্রচুর ব্যাকল্যাশ হলো। তখন জামাত বললো উনি হয়তো আমাদের সাংগঠনিক লোক না, উনি আমাদের নেতার ছেলে, ঠিক আছে, উনি প্রাইমারিলি আমাদের সাংগঠনিক লোক নয়, দায় আমরা নিব না। তারা একটা মুখপত্র প্রকাশ করলো, তাদের চট্টগ্রাম ভিত্তিক মুখপত্র। সেখানে বলা হলো, একজন লেখক লিখছেন 2025 সালে যে কিছু মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আপনি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ যখন এই জাতীয় সঙ্গীত বিতর্ক চলছিল তখন তার অবস্থান কি? তখনও তিনি ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করেন নাই। তারা সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করেছেন, যেটা ইন ইট সেলফ একটা লজ্জাজনক ঘটনা। এই গভর্নমেন্ট এবং এই নতুন এস্টাবলিশমেন্টের যেই মানে বিভিন্ন ধারক বাহক, নতুন বন্দোবস্তের লোকজন, তারা জামাতের ব্যাপারে যেই ক্যাপিচুলেশন করেছেন সেটা একটা আলাদা লজ্জাজনক আলাপ। সেই আলাপ যদি আপনি করার সুযোগ দেন তাহলে ওই আলাদা করে করা যাবে, কিন্তু জামাতে ফোকাস রাখি আলাপটা, তাহলে মানে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রোগ্রাম করা একটা নর্মালাইজড একটা জিনিস হয়ে গেছে। সবাই এটা নিয়ে মানে ওয়েল অ্যাকসেপ্টেড একটা জিনিস, যে যেখানে পাকিস্তানের অক্সিলিয়ারি ফোর্সরা আত্মসমর্পণ করেছিল, যেখানে 7ই মার্চের ভাষণ হয়েছিল, সেই একই জায়গায় জামাত ইসলামী হচ্ছে প্রোগ্রাম করছে। তো সেই প্রোগ্রামও তারা করলো। প্রোগ্রাম করেই তাদের যেই নেতা, তার প্রথম বক্তব্য কি হলো, যে 7ই মার্চেও এত লোক হয়নি। বিষয়টি হচ্ছে, আমরা যদি এখানে সবাই ভুলেও যাই যে জামাত আপনার যুদ্ধাপরাধী সংগঠন, জামাত রাজাকারের সংগঠন, তারা এটা বুঝতে পারে না। সো তাদের কনস্ট্যান্ট তাদের এক্সিস্টেন্সের পারপাসই হচ্ছে এই পলিটিক্সটাকে বাংলাদেশে জিয়ে রাখা। নইলে কেন এত ইস্যু থাকতে, মানে বিচারিক হত্যাকাণ্ডের ইস্যু তো অনেক আছে। উনি তো জামাতের নেতাদের এবং সাথে আলাউদ্দিন কাদের চৌধুরীকে খুব ট্যাকটিক্যালি ইউজ করে একটা, মানে কেন পুরো জিনিসটা করা হচ্ছে, এটা হচ্ছে। এবং আজকে কিন্তু তারা বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে সালাউদ্দিন কাদের সাহেবের ছবি সেখানে দেখানো হয়েছে, এবং বলেছে যে ছাত্রদল যে ভূমিকা নিয়েছে সেটি আসলে তারা সুবিধা নেওয়ার জন্য নিয়েছে, কিন্তু বিএনপির পুরো অংশ এটি মনে করে না। আমি দেখছিলাম আসলে বিএনপির যিনি আছেন তাকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি ছাত্র দলের অবস্থান কি, আমি ছাত্র রাজনীতি করি, আমি ছাত্র দলের আমি শুধু তথ্যটা দিয়ে রাখি। হ্যাঁ ঠিক আছে। তো কথা হচ্ছে যে, এবং তারপরে যে অবস্থা দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টর আছেন, তিনি গতকালকে ক্যামেরার সামনে বলে গেছেন, আমরা যখন তাকে বলছি যে ছাত্র শিবিরের যে নর্মালাইজেশনের প্রসেস, সেটা তো একদিনে হয়নি। প্রথমে লিয়াজো কমিটির একটা মিটিং হয়েছে 12ই আগস্ট আমাদের ডেট মনে থাকে 2024-এর। সেটা হচ্ছে সরকারের কোনো মানে অফিসিয়াল বা আনঅফিসিয়াল মানে ফরমেশনের সঙ্গে ছাত্র সংগঠনগুলির একমাত্র মিটিং অভ্যুত্থানের পরে। তো সেই মিটিংয়ে মাহফুজ আলম ছিলেন লিয়াজো কমিটি হিসেবে, মামুন আবদুল্লাহি ছিলেন, নাসির আবদুল্লাহ ছিলেন, মানে নাসির পাটোয়ারি ভাই, তারপরে হচ্ছে আপনার আক্তার ছিলেন, নাহিদ ছিলেন, আসিফ ছিলেন। তারা তখন 12 তারিখে সরকারের লিয়াজো কমিটি হিসেবে সবগুলি ছাত্র সংগঠনের সাথে আলাপ করতে বসেছিলেন। তো তখন ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কী হবে, অমুক তমুক অনেকগুলি এজেন্ডা ছিল, যেই কারণে যদি শিবিরের এজেন্ডাটা ওঠে তাহলে দেরি হয়ে যাবে, এই কথা বলে মানে অনেকক্ষণ ওই আলোচনা থেমেও গেছিল। সেই কথা বলে মাহফুজ আলম বলেন যে আমরা যেই দুটি সংগঠন আপনার 90-এর যে পরিবেশ পরিষদের চুক্তি, সেই পরিবেশ পরিষদের চুক্তি অনুযায়ী অবাঞ্ছিত ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্র শিবির, তাদেরকে কিভাবে করে হচ্ছে ইন্টিগ্রেট করা হবে বা তাদের বিষয়ে সিদ্ধান্ত কি হবে মানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির পরিসরে, সেই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা আপাতত এই মুহূর্তের সাথে তাদেরকে নিয়ে মিটিংটা করি। এবং সেই মিটিংয়ের পরে আর কিন্তু কোনো ফোরামে যে কিভাবে ছাত্র শিবির, তো মানে 2018-তে যখন নির্বাচন হয়েছে তখন ইভেন ইসলামিক শাসনতন্ত্র বলেছে যে ছাত্র শিবিরকে রাখা যাবে না। তো সেইখান থেকে আমরা যে 2025-এ চলে আসলাম, যেখানে ছাত্র শিবিরকে শুধু রাখা হবে তা না, ছাত্র শিবির ক্যাম্পাসে কোন পরিস্থিতি হলে তারা হচ্ছে মানে যারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নেতা, তাদের ছবি পোস্ট করার ধৃষ্টতা দেখান। এবং তারপর কি হয়েছে, তারপরের ঘটনাটা খুব ইম্পর্টেন্ট, যে প্রক্টর বলে গেছেন গতকালকে যে তারা এই জিনিসগুলোকে মাথায় নেবেন এবং তারা এই প্রোগ্রামটার যেই এই পারমিট ক্যান্সেল করবেন, যেহেতু তাদেরকে না বলে এরকম একটা কাজ করা হয়েছে। আজকে কিছু মিডিয়া সকাল দুপুর থেকে দেখলাম যে বলছে যে প্রক্টর বলেছেন যে তার পারমিশন ছাড়াই নাকি এই প্রোগ্রাম চলছে, এবং এখনো কিন্তু অনুষ্ঠানটা চলছে। এবং তারপর তিনি নাকি আবার কাকে বলেছেন যে তিনি পত্রিকাকে এই বক্তব্য দেননি। তো উনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উনি আমার খুব কাছের একজন শিক্ষক, আমি মানে উনি ডিপার্টমেন্টের টিচার। সো ইট ব্রিংস মি নো প্লেজার একটা জাতীয় টেলিভিশনে এসে ওনাকে ক্রিটিসাইজ করতে ফ্রম আ ভেরি পার্সোনাল স্পেস। কিন্তু পরিস্থিতিটা এমন যে উনি একটা কথা বলার পরে 2-3 ঘন্টার পরে এটা মেনটেন করতে পারতেছেন না।
উনি ওনার পজিশন চেঞ্জ করে ফেলতেছেন, একজনকে এক কথা বলতেছেন, আরেকজনকে আরেক কথা বলতেছেন। এর মধ্যে ডাকসুর তফসিল ঘোষণা হয়ে গেছে, ডাকসু নির্বাচন আসবে। তাহলে কথা হচ্ছে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখন কে? টিএসসি। মেঘমল্লার আপনার একটু যদি আমি ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে যে এই যে তারা এখন আপনি যে বলছেন যে তারা ছাত্র রাজনীতিতে আবার ফেরত আসার জায়গা পাচ্ছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা প্রদর্শনী করছে এবং সেখানে তারা তাদের যুদ্ধাপরাধের একদম স্বীকৃত যুদ্ধাপরাধী হিসেবে যারা আছেন তাদের ছবি নিয়ে তারা প্রদর্শন করেছেন, যেটি নিয়ে কালকে এত ঘটনা হলো। এই সুযোগ কি এই কারণে তৈরি হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে তাদের একটি শক্তিশালী ভূমিকা ছিল, বা সেই ভূমিকা না থাকলে এই গণ অভ্যুত্থান সফল হতো কি হতো না সেই বিষয় নিয়ে সেই সুযোগেই কি তারা এখন এখানে এসে দাঁড়াতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে কিছু দায়কে আপনাদের কাঁধে বর্তায় না, যে কেন সেই শূন্যস্থান তাদের জন্য ছেড়ে দেওয়া হলো, যে তাদের কেন এই ভূমিকা নিতে হলো, কেন আপনাদের মতো ছাত্র সংগঠনগুলো আরো শক্তিশালী ভূমিকা নিতে পারলো না? মানে সবাই তো তাদের সর্বাত্মক ভূমিকা নিয়েছে। সর্বাত্মক ভূমিকা না থাকলে তো মানে দেখেন এখানে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে মাঠে একটা আন্দোলন হয়েছে, মানুষজন গুলির সামনে যায় দাঁড়াইছে, আর একটা হচ্ছে এমবেসির সাথে নেগোসিয়েশন হয়েছে। এখন আমি এমবেসির সাথে কোনোদিন নেগোসিয়েশন করি নাই, সরি, ওইটা আমার, দ্যাট ইজ নট মাই ফর্টে। আমি মাঠের আন্দোলন পারি, আমি যেখানে পারছি আমি যাই ছেলেপেলের সামনে দাঁড়াইছি। এখন তাদের কত বড় কন্ট্রিবিউশন, কত নেগোসিয়েশন কারা করেছেন জানেন আপনি। মানে এখন তো বারবার করে আসতেছে ডিপ স্টেটের পক্ষ থেকে নানান ফরম্যাটে যে কে কোন এমবেসির সাথে মেনটেন করেছেন। সাদিক কায়েমরা মেনটেন করেছেন, যারা ওই সময় কি বলবো ব্যাক এন্ডে থেকে প্রায় ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মতো কাজ করেছেন। তো সেটা আমাদের জন্য সুফল হয়েছে, এবং সেখানে তো তাদের অভ্যুত্থানে তারা পার্টিসিপেট এই করেছেন। ন্যারেটিভ তো আওয়ামী লীগের ন্যারেটিভের সাথে, আওয়ামী লীগও তো সেই ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে যে এটি আসলে জনগণের আন্দোলন ছিল না, এটি আসলে ডিপ স্টেট ছিল। না আমি তা বলছি না, ষড়যন্ত্র করে সরানো হয়েছে তাদেরকে। না, আমি তো উল্টা কথাটা বললাম। আমি বললাম যে একই প্যারালালি দুইটা জিনিস চলছে। একটা হচ্ছে মাঠে একটা অভ্যুত্থান চলছে, আর একটা হচ্ছে যখন অভ্যুত্থান যত পরিণত হয়েছে তত বাইরের যে অ্যাক্টররা আছেন তাদের সঙ্গে কিভাবে কি হবে, এটা তো আসিফ মাহমুদি বলছেন যে হচ্ছে যে কি বলে আমেরিকান এজেন্সিগুলির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আলোচনা হয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করা বিষয়ক আলোচনা হয়েছে। তাহলে মানে তো এটা তো খুব ওপেন থিং, মানে এটা আমি কোনো রিভিল করতেছি এমন তো না যে এমবেসিগুলির সাথে একদম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করার আলোচনা আর এই গণ অভ্যুত্থানের সেই সময়টাতে ডিপ স্টেটের ভূমিকা বা কোনো এমবেসির সাথে আলোচনা তো এক কথা হলো না। এটা তো মানে যারা লিখতেছেন, এখন আমি জানি না, আমি ওইটাই বললাম, আমি তো এটা জানি না মানে কে কি করতেছে, দ্যাট ওয়াজ মাই হোল পয়েন্ট। আমি তো মাঠের আন্দোলনে আপনার ছিলাম। বিশ্বাস যে তাদের একটা ভূমিকা, মানে আমি জুলকারনাইন সাইদ কি বলতেছে পড়তেছি, আমি তাসনিম খলিল কি বলতেছে পড়তেছি, আমি যারা এগুলার অংশ ছিল তাদের বয়ান পড়তেছি। তাহলে এই আন্দোলন, এই অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান একটা অর্গানিক গণ অভ্যুত্থান ছিল, সেটি কি আপনার মনে হয় নাকি? অবশ্যই অর্গানিক গণ অভ্যুত্থান ছিল। অর্গানিক গণ অভ্যুত্থান তো হয়েছে। গণ অভ্যুত্থান হওয়ার পরে যখন মানে মানুষ কতটুকু পারবে, মানুষ পাবে গণভবনটা দখল করা পর্যন্ত, কিন্তু তারপর প্রধান কে হবে, রাষ্ট্রের কাঠামো কিভাবে হবে, উপদেষ্টা কিভাবে করা হবে, আমলারা কি হবে, আওয়ামী লীগারদের কি হবে, এই সিদ্ধান্ত কি জনগণকে দিয়ে নেওয়া হয়েছে? আমাদের কাছে কেউ জিজ্ঞেস করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করা হবে কিনা? আমিও তো অভ্যুত্থানের স্টেক হোল্ডার, আমিও তো সামনে দাঁড়ায় যেখানে থাকা দরকার। আমি তো 15 তারিখ ক্যাম্পাসে শেষ মানুষটা যে হচ্ছে মায়ের খায় মানে পায়ে হেঁটে ফিরছি, তারপরে যারা ফিরছে তারা হচ্ছে স্ট্রেচারে ফিরছে। মানে 15 জুলাই যখন প্রথম ক্যাম্পাসে মাইট হচ্ছে, আমি তো 4 আগস্ট অল্পের জন্য গুলি খাইনি। এখন এগুলো বলার কিছু না, এটা সবাই করছে তখন। কিন্তু যখন পাওয়ার ব্রোকারিং এর প্রশ্ন আসছে তখন তাদেরকে শুরু থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে 1 বছর এসে আমরা এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। মোট টু দ্য পয়েন্ট অফ ছাত্রশিবিরের আলোচনা থেকে আমরা অনেকখানি সরে গেছি এখানে। সেটা হচ্ছে যে কথা যদি কনসাইজ করে বলি, সেটা হচ্ছে যে তাদের অভ্যুত্থানের সময় কি ভূমিকা ছিল, তারা অভ্যুত্থানে মানে বিভিন্ন রকম নেগোসিয়েশন, কাকে সেফ হাউস প্রদান করা, মেনটেন করা ইত্যাদি ইত্যাদি ডিপেন্ডে অনেক কাজ করছেন বলে আমরা শুনছি। আমি এটার হ্যাঁ না কিছু জানি না, কারণ মানে সাদিক কায়েমের বক্তব্য একরকম, আব্দুল কাদেরের বক্তব্য একরকম, এখানে অনেক বক্তব্য আছে, আমি এটার মধ্যে ঢুকতেই চাচ্ছি না। জি আচ্ছা, এই আলোচনায় আমরা ফিরবো, আমাদের একটা বিরতির সময় হয়ে যাচ্ছে। আর বিরতি থেকে ফিরে এসে মেঘমল্লার আপনার কাছে আমি আরো যেটি জানতে চাই, কালকে অনেক শক্তিশালী কিছু স্লোগান ক্যাম্পাসে শোনা গেছে, মা মাটি মোহনা, রাজাকারের হবে না, আরো অনেক স্লোগান যেগুলো আসলে যে কোনো বাংলাদেশির মনের কথা। কিন্তু সেই সাথে আবার আরো কিছু স্লোগান শোনা গেছে, যেমন জামাত শিবির পাকিস্তানি তুমিও জানো আমিও জানি, বা সাদিক কায়েম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি। এই স্লোগানে যদি কেউ আবার বলে আপনার কাছে যদি কেউ জানতে চায় যে সেই যে শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি বক্তব্য যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের ছায়া কি কেউ যদি খুঁজে পেতে চায়, সেটির জবাব আপনি কি দেবেন? আমি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে ফিরবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।
দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে আমাদের একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, বিরতির সময় তিনি এসে যুক্ত হয়েছেন, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। স্বাগত জানাচ্ছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব সায়ন্ত, আপনাকে আমি এখন প্রশ্ন করতে চাই, যদিও বলেছিলাম যে মেঘ মোল্লারের কাছে আসবো, আমরা ওনার কাছ থেকে আবার আপনার কাছে আসবো। আপনাকে যেটি জানতে চাই, আজকে আমাদের চ্যানেলে একটি রিপোর্ট গেছে এবং আমার কাছে খুব মজা লেগেছে, কারণ গতকাল আসলে সারাদিন এনসিপির 5 নেতার কক্সবাজার যাওয়া, এবং কক্সবাজার যাওয়ার চেয়েও বড় যেটি কারণ ছিল যে এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন হলো, সেটি হচ্ছে যে তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন কি করেননি সেটি নিয়ে সারাদিন মিডিয়ায় স্পেকুলেশন গেছে। কিন্তু আজকে আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব তিনি একটি রিপোর্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে জুলাইয়ে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত যিনি মার্কিন রাষ্ট্রদূত তিনি, এবং এই বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তখন গণমাধ্যমে কোনো খবর আমি দেখিনি, আজকেই প্রথম দেখলাম যে তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গতকাল কক্সবাজারে এই বৈঠক হয়েছে শুনে বিএনপির নেতারা কিন্তু সেখানে গিয়ে ব্যাপক বিক্ষোভ করেছেন, যেটা আমাদের মিডিয়াতে এসেছে, সবগুলো টিভি চ্যানেলেই দেখিয়েছে যে তারা সেখানে গিয়ে অভিযোগ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু সেই বৈঠক তো এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি যে এনসিপি করেছে, কিন্তু বিএনপি একটি বৈঠক করেছে এবং সেটি তারা স্বীকার করেছে যে তারা বৈঠক করেছে, এখন স্বীকার করেছে। জুলাইতে তারা সেটির জন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বা আমরা জানতাম না, মিডিয়াতে আসেনি সেটি। তাহলে কক্সবাজারে এত হইচই কেন করলো আসলে বিএনপি কর্মীরা? প্রথম কথা হলো, তারেক রহমানের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের যে বৈঠকের সংবাদটি এখন আসছে, সেটা কিন্তু সাংবাদিকরা যে জিজ্ঞেস করার পরে মার্কিন দূতাবাস থেকে অস্বীকার করা হয়নি, তারা স্বীকার করেননি, পক্ষ থেকে না। এখন যে নিউজে সেটা হচ্ছে, এটা তারেক রহমানের উপদেষ্টার বরাত দিয়ে নিউজে আসছে যে তিনি এটা স্বীকার করেছেন বৈঠকের কথা, এবং মার্কিন দূতাবাস থেকেও স্বীকার করেছে বৈঠকের কথা। কিন্তু এর আগে তারা প্রয়োজন বোধ করেনি যে এইটা সংবাদ মাধ্যমে বা প্রেস রিলিজ দিয়ে বা তাদের ওয়েবসাইটে দেওয়ার মতো সেরকম আনুষ্ঠানিক বৈঠক হয়তো ছিল না। সাধারণত আনুষ্ঠানিক বৈঠক হইলে সেগুলি তারা অনেক সময় এটা দেয়, সেটা তাদের বিষয় যে তারা কেন দেয়নি বা বৈঠক করেছে। কিন্তু বৈঠক করা তো অবৈধ না, অপরাধ না। আবার সেটা সংবাদ মাধ্যম থেকে বলছি, সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞেস করলে যদি অস্বীকার করত এবং সংবাদ মাধ্যম প্রমাণ করত যে হ্যাঁ আমরা অস্বীকার করলেন কেন, বৈঠক তো হয়েছে, তাহলে এর মধ্যে ফিসি কিছু ধারণা করা যেত। এনসিপির যেটা হয়েছে, এনসিপি যে এখনো পর্যন্ত বৈঠক করেছে কিনা, পিটার হাস কোথায় আছেন সেটাই তো নিশ্চিত না, বলছে সে ওয়াশিংটনে আছে। এনসিপির ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে, তারা গণঅভ্যুত্থান দিবসের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে, যেই গণঅভ্যুত্থানে তারা অন্যতম প্রধান নেতৃত্ব দানকারী নেতা, তারা 5 জন কোনো রকম প্রোটোকল ছাড়া, কোনো রকম তার পার্টিকে বা কোনো লেভেলে না জানিয়ে, না সমালোচনা করলেও সেটা একটা বিষয় যে কেউ জানে না, এই অবস্থা তারা গেছে। আচ্ছা, তারা গেছে, যাওয়ার পরে আমার ধারণা ওইখানের বিএনপি কেন করেছে সেটা তারা ভালো বলতে পারবে। কিছুদিন আগে এদের মধ্যে নাসির পাটোয়ারি, যে সে কক্সবাজারে গিয়ে, কক্সবাজারের নেতা, বেসিক্যালি সে জাতীয় নেতা, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সেই সময় এসে একটা বৈরিতার জন্ম দিয়েছে। নাসির পাটোয়ারি ওইখানে যাওয়াতে সেই একটা রাগ ক্ষোভ কারো মধ্যে কাজ করে থাকতে পারে। এছাড়া বৈঠক করলে সেই বৈঠক যদি প্রকাশ্য হয়, আর পিটার হাস তো এখন রাষ্ট্রদূত না, মার্কিন সরকারের কোনো ওইরকম ঊর্ধ্বতন কর্মকর্তা না, তো সে সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশে আলোচিত চরিত্র, এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার ভূমিকা আছে, এবং তার ওই সময়কার ভূমিকাটাকে আমরা খুব প্রশংসার চোখে দেখেছি, এখনো প্রশংসার চোখে দেখি। ভূমিকা আছে ওই সময় 24-এর নির্বাচনের আগে বাংলাদেশের মানবাধিকার গুম খুন বিষয়ে মায়ের ডাকের অনুষ্ঠানের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারের রোষানলে পড়েছে, আওয়ামী লীগের লোকজন তাকে হেনস্থা করেছে, সেই সব বিষয়গুলা সে আবার প্রকাশ্যে বলেছে যে তার সঙ্গে অন্যায় হচ্ছে। সেই সময় সে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকা অবস্থায় আমেরিকা থেকে ওই সরকারের অনেক নেতাদের উপরে এবং বিভিন্ন বিষয়ে কিছু নিষেধাজ্ঞা আসছিল, যেটা সরকার বিরোধী আন্দোলনের যারা যুক্ত ছিল তাদেরকে উজ্জীবিত করেছে। ফলে গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে যারা আন্দোলন করেছে তাদের জন্য ওই সময় পিটার হাস অনেক উদ্দীপনা
এবং উৎসাহ তৈরি শুধু করেছিলেন। কি উদ্দীপনা উৎসাহের মধ্যেই সীমাবদ্ধ ছিল? কারণ কিছুক্ষণ আগে মেঘ মোল্লার যে আলোচনা করছিলেন সেখানে যেহেতু আপনি ছিলেন না সেই জন্য আমি বলছি, সেখানে তিনি বলেছেন যে আমরা রাস্তায় আন্দোলন করেছি, কিন্তু এমবেসিতে যদি কোনো বৈঠক হয়ে থাকে সেটি আমরা করিনি, সেটির কৃতিত্ব হয়তো শিবির নিতে পারে, কারণ তারা হয়তো সেটি করেছে। যদিও তিনি বলেছেন যে এটি তিনি শুনেছেন, এটি উনি শিওর না যে এরকম কিছু হয়েছে কিনা, কিন্তু ডিপ স্টেটের একটি ভূমিকা নিয়ে যে কথা হয় সেটি উনি শুনেছেন এবং সেখান থেকে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? আমরা ওই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন বিদেশের মানবাধিকার সংস্থা, এদের সঙ্গে বিএনপি বা অন্যান্য দল, ইভেন আমি নিজেও দু একটা বৈঠকে আলোচনায় অংশ নিয়েছি তখন এটাকে যারা সরকারের তরফ থেকে এটাকে নিন্দার চোখে দেখা হতো যে আমরা বিদেশিদের কাছে ধর্ণা দেই। কিন্তু বাংলাদেশে যখন আমাদের কথা পৌঁছানোর কোনো জায়গা নাই, মানবাধিকার হরণ হচ্ছে, নির্বিচারে গুম-খুন হচ্ছে, তখন যদি বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশ, সংস্থা বা ব্যক্তি তাদের সহযোগিতা যারা নিপীড়িত তারা চায়, এটা দোষের কিছু নেই। এটা সারা পৃথিবীতে যারা নিপীড়িত তারা চায়। জাতিসংঘের কাছে আমরা সহায়তা চেয়েছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচের কাছে সহযোগিতা চেয়েছি, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে সহযোগিতা চেয়েছি। নিজের দেশে গুম খুন, হত্যা, হামলা মামলা হচ্ছে, ভোটের অধিকার নাই, সব হচ্ছে, এবং এটা নালিশ করবার জন্য নিজের দেশে কোনো জায়গা নাই, তখন আপনি কি করবেন? সুতরাং সেই মিটিং বা তাদের সঙ্গে বসা, এটা আমি দোষের কিছু তখনও দেখিনি, এখনো দেখি না। ডক্টর সায়ন্ত, এই নালিশ শোনা ছাড়া গণ অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কি ভূমিকা ছিল বলে আপনি জানেন? শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমি বলছি না, যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, যারা মানবাধিকার হরণের বিরুদ্ধে স্টেটমেন্ট করেছে, যারা বাংলাদেশের নির্বাচনকে গ্রহণ করেনি এবং নির্বাচনটা যে হয়নি, জনমতের প্রতিফলন ঘটেনি, এই অবস্থান যারা নিয়েছে, তখন ওই সময়ে আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছিলাম, আমরা যারা ফ্যাসিবাদী ভূমিকা ছিলাম, ওর প্রত্যেকটা লাইন আমাদের জন্য এক একটা দরকারি উপাদান ছিল। সুতরাং সেটাকেই আমি বড় করে দেখেছি। হিডেন কার কি এজেন্ডা আছে, কে কি ষড়যন্ত্র করবে, কি দেনা পাওনার হিসাব করবে, সেটা আমি জানিও না এবং সেটা আমি পছন্দও করি না, এবং সেটা যারা রাষ্ট্রের কোনো স্বার্থ বিকিয়ে দিয়ে কেউ যদি করে থাকে, ডেফিনেটলি সেটা অন্যায্য কাজ করেছে, করে থাকলে আমি জানি না করেছে কিনা, এবং যারা করেছে সেটা এক্সপোজড হলে তারা তার খেসারত দিবে। আচ্ছা, যদি আবারও প্রথম প্রশ্নটা যেটি করেছিলাম সেটি আসলে এরকম দাঁড়ায়, আসলে ছোট করলে সেটি হচ্ছে যে যদি বিএনপি বৈঠক করে তখন আসলে সেটি দেশ বিক্রির বৈঠক হয় না, কিন্তু যদি এনসিপি বৈঠক করে, যে বৈঠক আবার পিটার হাস বলেছেন যে তিনি ওয়াশিংটন ডিসিতে, তার পক্ষে এখানে বৈঠক করা সম্ভব না, এবং তারাও বলেছেন, দলের পক্ষ থেকেও তারা বলেছেন যে তারা আসলে বৈঠক করেননি। আমি জানি না তারা বৈঠক করেছেন কি করেননি, কিন্তু আপাত দৃষ্টিতে দুপক্ষই যেহেতু বলছে যে তারা করেননি এবং এখন পর্যন্ত মিডিয়ায় কোনো প্রমাণ আসেনি যে তারা করেছেন, কিন্তু বিএনপি একটি বৈঠক করেছে। সেখানে বিএনপি বৈঠক করার পরে বিএনপির কর্মীরা যখন গিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করা হচ্ছে, তাহলে বিএনপি বৈঠক করলে দেশ বিক্রি হয় না, কিন্তু এনসিপি বৈঠক করলে দেশ বিক্রি হয়। বিএনপি দলগতভাবে এরকম কোনো স্টেটমেন্ট করে নাই এনসিপির এই নেতাদের নিয়ে। লোকাল নেতারা, তারা ওইখানে যারা কিছুদিন আগে নাসির যে বক্তব্য দিয়ে আসছে, তারা নাসিরের উপরে ক্ষুব্ধ, এবং তারা উত্তেজিত হয়ে কেউ যদি লোকাল নেতারা বলে, সেটা তাদের ব্যক্তিগত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। আর বৈঠক যদি হয়ে থাকে সেটা প্রকাশ্য হলে এতে দোষের কিছু নেই, যে কেউ করতে পারে। তাদের আসলে আচরণগত সমস্যার কারণে তারা সন্দেহের উদ্রেক করেছে, এবং এই সন্দেহের উদ্রেক করে তারা দলকে ইমেজ ক্ষুণ্ণের দায়ে এখন দল থেকেই শোকজ পেয়েছে। যদি সেখানে তাদের প্রক্রিয়াগত কোনো ত্রুটি না থাকতো, তাহলে দল কেন তাদেরকে শোকজ করলো? দল শোকজ করে এটা এস্টাবলিশড হলো যে তাদের বিরুদ্ধে যে সন্দেহের উদ্রেক করেছে, এটার সৃষ্টি তারা তাদের আচরণ এবং কাজে করেছে। ডক্টর সায়ন্ত, শোকজ করাটা যদি একটা অপরাধ ছিল তাদের, সেই ধরনের কোনো ইন্ডিকেশন হয়, তাহলে কিছু, আমি তো জানি যে যেই নেতার কথা আপনি বলছেন কক্সবাজারে, যার বিরুদ্ধে বক্তব্য দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ওখানকার মানুষের ক্ষোভ কুড়াচ্ছেন, সেই নেতাকেও তো বিএনপি শোকজ করেছে যে তিনি কেন এস আলমের গাড়িতে করে গিয়েছেন। হ্যাঁ, সেটাকে সহজভাবে নেয়নি। দল সেটাকে অগ্রহণযোগ্য ভেবেছে বলেই তো সালাউদ্দিন আহমেদের মতো একজন নেতা, যাকে দীর্ঘদিন গুম করে পাশের রাষ্ট্রে ফেলে আসছে এবং সেখানে তাকে নির্বাসন জীবনযাপন করতে হয়েছে, যেই লোকের ব্যক্তিগত জীবনে, তার রাজনৈতিক জীবনে এত ত্যাগ আছে, সেরকম একজন নেতা, একদম ট্রু ন্যাশনালিস্ট, তাকে পর্যন্ত দল ছাড় দেয়নি। কারণ তার এই আচরণটা যখন অভিযোগ আকারে এসছে,
তার জন্য দলের ইমেজ ক্ষুণ্ণ হবে, সেটা দল টলারেট করেনি বলে তো এই লেভেলে তাকেও দল ছাড় দেয়নি। এটাই তো গণতন্ত্র। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। জুলাই ঘোষণাপত্র গতকাল ঘোষণা হলো এবং সবচেয়ে বেশি যে দল আসলে জুলাই ঘোষণাপত্রের বিষয় নিয়ে কথা বলে আসছিল সেটি হচ্ছে এনসিপি, কিন্তু আজকে দেখলাম যে এনসিপি আসলে এই ঘোষণাপত্র নিয়ে খুব একটা খুশি না, এবং একমাত্র আমি দেখলাম যে ডান বাম আসলে কেউই খুশি না। ডান বাম কখনোই কোনো কিছুতে একমত হয় না, কিন্তু এই বিষয় নিয়ে তারা একমত যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা কেউ খুশি না, শুধু খুশি বিএনপি। এই যে পুরো প্রক্রিয়াটা, ঐকমত্য কমিশন এতদিন ধরে সবার সাথে বৈঠক করলেন, খসড়া দিলেন, সবাই মতামত দিলেন, তারপরে হঠাৎ করে এখন কেন মনে হচ্ছে যে কেউ কিছু জানতেন না যে এটার ভিতরে কি আছে, এবং বিএনপি যা যা চেয়েছিল শুধু সেগুলোকেই স্থান দেওয়া হয়েছে? আচ্ছা, আমি আপনাকে একটু কারেকশন করে দিই। ঐক্যমত কমিশনে যেটার জন্য আলাপ করা হয়েছে এতদিন ধরে, যেটা এখনো শেষ হয়নি, এটা জুলাই চার্টার, জুলাই সনদ, আর এটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের প্রস্তুতিও তো সেই ডিসেম্বর ঐক্যমত কমিশনের মধ্যে এটা ছিল না, মানে এটা আলাদা ছিল, সরকার নিজ দায়িত্বে নিয়েছে। নিয়েছে। কিন্তু তারা তখন একটি খসড়া করেছে, যে খসড়াটা সবাইকে পাঠানো হয়েছে। না, খসড়াটা ওইভাবে খুব ওয়াইডলি সবার সাথে শেয়ার করা হয়নি। আপনাদের না, পাঠিয়ে ছিল। কিন্তু তার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা জামাত ইসলাম এবং আপনাদের জামাত পাঠিয়েছে, ইসলাম আমি ঠিক জানি না এটা কোন ফোরামে পাঠিয়েছে, এসেছে, আপনাদেরকেও আমার পাঠানো হয়েছে। জানা নাই কোন ফোরামে এটা এসেছে, ঠিক আছে, আমার এটা জানা নাই। আর বেশিরভাগ রাজনৈতিক দল এটা পায়নি ঘোষণাপত্রের ব্যাপারটা। ঘোষণাপত্রের ব্যাপারে আমাদের আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি প্রথমত হচ্ছে যে একটা ঘোষণাপত্র হয়েছে, মানে রাজনৈতিক দলগুলো সবাই ছিল, এটার একটা ধরেন মানে একটা গুরুত্ব আছে, একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, এটা ঠিক আছে। তো ঐতিহাসিক গুরুত্বের সাথে আরেকটা জিনিস, ঐতিহাসিক গুরুত্বের সাথে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। মানে ঘোষণাপত্রটা ধরেন যদি আমি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি, যে মানে এখানে যে ঐতিহাসিক ব্যাখ্যা এসেছে সেটাকে যদি আমি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে ধরেন আমাদের যে ওই যে গণ অভ্যুত্থানের সময় 6 সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো না, তারপর ওরা আন্দোলন বন্ধের একটা তাদের সাইন করা একটা কাগজ, যেটা নিয়ে এখনো মাঝে মাঝে ট্রল হয় ফেসবুকে, এরকম আসলো। তো আসলে কি তারা আন্দোলন বন্ধ করতে চাইছিল, বিদেয় এটা দিছিল, নাকি তাদেরকে কোনো রকম একটা সিচুয়েশন, মানে যেটা আমরা বুঝি যে টর্চার করে, তারপর রিমান্ডে নিয়ে টর্চার করে তারপরে তাদেরকে এটা দেওয়া হয়েছিল। আমার কাছে কিছুটা মনে হলো যে সরকারকে কি রিমান্ডে নিয়ে টর্চার করে তারপরে জুলাই ঘোষণাপত্র দেওয়া হইলো? কারা এত ক্ষমতাশালী যারা আপনি 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 একটু জুলাই ঘোষণাপত্রটা পড়েন তাহলে বুঝতে না, আমি পারবেন। ঘোষণাপত্র মানে ঘোষণাপত্র শুরু হচ্ছে 26শে মার্চ থেকে, 75-এর 7ই নভেম্বরকে বিপ্লব বলা হচ্ছে, এই 81-তে ধরে এই 90-এর দশককে ধরেন স্বৈরাচারী শাসন বলা হচ্ছে, 90-এর পরে গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছে। মানে এই যে পুরো ঐতিহাসিক বর্ণনা, বাংলাদেশে ধরেন গত 15 বছরের মধ্যে যত গুরুত্বপূর্ণ ইভেন্ট, গুরুত্বপূর্ণ আন্দোলন, এগুলো নাই করে দেওয়া হচ্ছে। এবং মনে হচ্ছে যে আপনি যদি ধরেন এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এরা জানে না এমন কোন একজন, ধরেন খুবই রাজনীতি বিজ্ঞানের একজন ও বিশেষজ্ঞ কাউকে দেন, বিদেশি, তাকে যদি আপনি দেন, উনি পড়ে মনে করবে যে বাংলাদেশে আসলে গত 50 বছরে যা কিছু করছে সব একটা দল করছে, এরকম মনে হবে। এখানে আর একটা ব্যাপার আছে, আমরা তো এতদিন জানতাম সরকারের সাথে এনসিপির খুবই সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে কি না, এটা তো সরকারের যে সাথে এনসিপির একটি এই যে দূরত্ব তৈরি হয়েছে? এটা এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক, দূরত্ব সম্পর্ক ব্যাপারটা এরকম না। সরকারের সাথে সবারই কম বেশি সম্পর্ক আছে। খসড়া আপনারা পাননি? এটা আমার জানা নেই, আমি দিয়েছি কিনা আমার জানা নেই। মানে দূরত্ব কম আর বেশি সবার সাথেই, আবার ঘনিষ্ঠতা কম আর বেশি সবার সাথেই সরকারের ছিল। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা এটাকে বারবার ঘোষণাপত্র বলছি, এটা আসলে ঘোষণাপত্র হয়নি, এটা একটা আবেদনপত্র হয়েছে। ঘোষণাপত্র কারোর বলবতের অপেক্ষায় থাকে না, ঘোষণাপত্র নিজেই নিজেকে বলবৎ করতে পারে। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেটা উদাহরণ, কিন্তু এই ঘোষণাপত্র বলতেছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এটাকে বলবৎ করবে, এটা কোনো ঘোষণাপত্র না। এটা টাইপ অফ ধরেন মনে করেন যে সরকার এবং এই সিচুয়েশনের এক ধরনের ইন্ডেমনিটি নেওয়ার চেষ্টা, এটা ঘোষণাপত্র হয়নি। আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সবচেয়ে যেটা হচ্ছে কষ্টদায়ক, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে, মানে আমাকে আবার বলতে হচ্ছে যে ঘোষণাপত্র আসলে এটা আবেদনপত্র, এই আবেদনপত্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে একটা রেজিম চেঞ্জে পরিণত করা হয়েছে। এবং গণ অভ্যুত্থানের সরকার নিজেদেরকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ঘোষণা দিয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। সো এই মিশ্র প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম যে ঠিক আছে, মানে তাদের ইয়েটা হচ্ছে যে শুধু একটা সুষ্ঠু নির্বাচন করবে, পরবর্তী সরকার এসে সবকিছু লেজিটিমেসি দিবে। এটা হচ্ছে গণ অভ্যুত্থান যখন হয় তার কাছে আসলে ফুল লেজিটিমেসি থাকে, জনগণের লেজিটিমেসি থাকে তার কাছে, সে চাইলে এই ধরনের মানে ঘোষণাপত্র দিয়ে সে রাষ্ট্র চালাতে পারে, কারণ এটা গণ অভ্যুত্থান।
মানে ধরেন এখানে যে সামরিক অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান তো সামরিক ফরমানে চলেছে, যেটাকে এখন ঘোষণাপত্রের ভিতরে বিপ্লব বলা হচ্ছে, সেটা তো সামরিক ফরমান দিয়ে চালানো হয়েছে। তাহলে গণ অভ্যুত্থানের যে সরকার, যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, হাজারো ধরেন শহীদের রক্ত, হাজার হাজার পঙ্গু, আহত, অন্ধ, এদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার শপথ নিয়েছে এবং তাদের নির্দিষ্ট ছিল, নির্দিষ্ট তাদের ম্যান্ডেট ছিল যে আপনাদেরকে এই কাজ করতে হবে, কিন্তু তারা এখানে গিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হওয়ার জন্য এরকম একটা ঘোষণাপত্র দিয়েছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। মেঘমল্লার, আপনি কি এ বিষয়ে একমত? আপনার সাথে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল সে বিষয়ে আমি আসবো, কিন্তু এই ঘোষণাপত্র নিয়ে যেটি ফরিদুল বললেন যে এটি আসলে ঘোষণাপত্র হয়নি, এটি হয়েছে আবেদনপত্র, এবং ঘোষণাপত্র নিজেই পরবর্তী সরকার এসে তারপর তাকে কার্যকর করবে সেই ভরসায় থাকে না। দেখেন, প্রথমে বলে নেওয়া দরকার যে হচ্ছে মানে উনি ফরিদুল ভাই নিজেও ঘোষণাপত্রের আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের কথা বললেন। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র দেওয়া হয়েছিল কত তারিখে? 1971-এর 10ই এপ্রিল। আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। রেট্রোস্পেক্টিভলি ঘোষণাপত্র দেওয়ার আইডিয়াটা, এবং রেট্রোস্পেক্টিভলি ঘোষণাপত্র দিলে তো এটাই হবে, মানে এটা সরকারকে, বিএনপিকে, এনসিপিকে আলাদা করে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। মানে এটা যে সবাই মিলে কিছুদিন এটা নিয়ে অনেক লাফালাফি হইলো যে ঘোষণাপত্র দিতে হবে, এখন ঘোষণাপত্র দিতে হবে। কে দিবে? এই সরকার দিবে। এই সরকারের যে এন্টিটিরা, তারা তো নানান ফর্মে, মানে কি বলবো, মানে যারা অভ্যুত্থানের নেতৃত্ব, তাদের সাথে নানান রকম যেই পাওয়ার গ্রুপ, তাদের নেগোসিয়েশনের মধ্য দিয়ে হওয়া একটা এন্টিটি। তো সেই এন্টিটিটা তো নেগোসিয়েশনের মধ্য দিয়েই এই কাজগুলি করবে। এখন আপনি ঘোষণাপত্র রেট্রোস্পেক্টিভলি দিতে গেলে ওই অন্য জিনিসপত্রগুলোকে আপনি কিভাবে দেখেন ইত্যাদি, এগুলো নিয়ে অনেক আলোচনা হবে। কারণ সবাই তো কমন বোঝাপড়া থেকে নামে নেই। এই ফেনোমেনাটা তো বুঝতে হবে যে জুলাইয়ে সবাই যদি জিনিসটাকে খুবই একটা সংকীর্ণ জায়গায় রাখা যেত, যে এই মনে করেন সরকারের ম্যান্ডেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে এই সরকারের কাজ খুব সিম্পল, এই সরকার বিচার করবে, এই সরকার শহীদদের মানে বাংলাদেশের ইতিহাসে একদম স্ট্যাবলিশ করে দিয়ে যাবে এবং আহতদের পুনর্বাসন করবে। এখন এই কাজ না করে এটা বিপ্লবী সরকার বলে দুনিয়ার যত ধরনের রাষ্ট্রীয় পরিবর্তন প্রয়োজন, যার যেরকম মনে হচ্ছে, যে এই ইন্টেলেকচুয়ালের যেই মানে যেভাবে রাষ্ট্র ঠিক করলে রাষ্ট্র মেরামত হয়ে যাবে মনে হচ্ছে, সেই রাষ্ট্র মেরামতির বিভিন্ন রকম কাজই সরকারকে দিয়ে একটা করানোর চেষ্টা শুরু থেকে হলো। এবং তারপরে আমরা দেখলাম যে পুরো পরিস্থিতিটা লেজে গোবরে হয়ে এমন অবস্থা হয়েছে যে অভ্যুত্থানের 1 বছর পর আমরা দেখতেছি যে এখন পর্যন্ত আমরা তালিকা পাই নাই। তো যার কাছ থেকে তালিকা পাই নাই, তার কাছ থেকে ঘোষণাপত্র ভালো হলো, মন্দ হলো, আবেদনপত্র হলো, বিএনপির দিকে গেল, এনসিপির দিকে গেল, এই আলোচনাই বৃথা। তালিকাটা আমরা কেন পেলাম না, আপনার কি মনে হয়? এই ইন্টারিম তো মানে কি বলবো, অ্যাবসলিউট ফেইলিয়ার অফ আ গভর্নমেন্ট। এই কথাটা তো কেউ বলে না স্পষ্ট করে। হ্যাঁ, এই ফেইলিয়ার কি এই যে আমি স্পেসিফিক্যালি শহীদদের যে তালিকা করতে সরকারের যে ব্যর্থতা, যেটি নিয়ে কনফিউশন হচ্ছে, যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা বলছে যে জাতিসংঘের যে 1400 তারা বলেছেন, গতকাল ঘোষণাপত্রে ওনারা বলেছেন প্রায় 1000। এর আগে সরকার যে তালিকা দিয়েছে সেখানে 844 বা এই ধরনের 36, পরে আবার 8 জন কেটেছে, পরে 8 জন তারা বলেছে যে এই নামগুলো দুইবার এসেছে, কাজে এগুলো কাটছাট করা হয়েছে। এবং সেটির একটা ব্যাখ্যাও তারা দিয়েছেন, যে বলেছেন যে আওয়ামী লীগ এবং পুলিশের যারা নিহত হয়েছেন তাদের নাম এখানে ঢোকানো হয়নি, এই ধরনের একটি। এই যে শহীদের তালিকা করতে 1 বছরেও সরকার যে পারল না, এটি কি তাদের ইচ্ছাকৃতভাবে না পারা, নাকি তারা পারেননি? মানে এটা যে প্রায়োরিটি নাম্বার 1, আমরা যদি গত 11 মাস সবকিছু বাদ দিয়ে খালি এটা নিয়ে কথা বলতাম, যে সরকারের কাছ থেকে কিছু চাই না, সরকার শহীদদের তালিকা করবে, সরকার ঘটনার বিবরণ কি এটা স্ট্যাবলিশ করবে, সরকার আহতদের সবার পুনর্বাসন করবে, এবং সরকার বিচারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটা অন্ততপক্ষে একটা মানে সার্টেন স্টেজ নিশ্চিত করবে, তারপর তারা নির্বাচন করে চলে যাবে। কিন্তু এখন এই সরকারকে তো দ্বিকক্ষ, এক কক্ষ, সংবিধান, অমুক তমুক সব কিছু ধরাই দিলেন। যা কিছু 52 বছরে হয় নাই, সেটা এমন মানুষদের হাতে আমরা ধরাই দিলাম যাদের কারো কোনো পূর্বতন গভর্নমেন্ট এক্সপিরিয়েন্স নেই। আবার ঘটনার বিবরণও বা তারা কিভাবে করবেন? এত বেশি বিভাজন আমরা দেখছি যে এখন অলরেডি শিবির আর এনসিপির মধ্যে বাহাস শুরু হয়ে গেছে, যে কারা তখন নেতৃত্বের পজিশনে ছিলেন, কারা কি করেছেন না করেছেন। এরই মধ্যে সেসব নিয়ে অনেক নানা 100 জনের 100 রকমের মত আছে। তাহলে সরকার আসলে কিভাবে কি হয়েছিল সেটি কেন সবাই মেনে নেবে তারা করলে? মানে মুশকিলটা তো এই যে বিভাজন, এই যে এত কিছু, এই মানে এটা তো আনপ্রেডিক্টেবল কিছু ছিল না যে এটা হবে। কারণ মানুষ নানান রকম মতপথ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে সবাই সম্মিলিতভাবে আন্দোলন করে আওয়ামী লীগকে হটানোর একটা অবস্থান তৈরি হয়েছিল।
কিন্তু সেখানে নানান বিষয়ে বোঝাপড়ার তফাৎ থাকবে। মুশকিলটা হচ্ছে যে এই গভর্নমেন্টকে দিয়ে আসলে এত কিছু করানোর চেষ্টা হয়েছে যে এখানে যদি আমরা বিভিন্ন ছোট যেই জিনিসপত্রগুলো প্রধান ছিল সেখান থেকে আমাদের ফোকাস সরে গেছে, যার ফলে আমরা এখনো দেখতে পাচ্ছি। আমি গতকালকে একটা খুব বিশ্রী দৃশ্য দেখলাম অনলাইনে, যে একটা কনসার্ট শহীদদের স্মরণে, সেখানে কোনো একজন মা, শহীদের মা, সে হচ্ছে ছবি নিয়ে দাঁড়ায় আছে, মানে টু গেট সাম অ্যাটেনশন, যে কনসার্টের সামনে এসে যদি আমি দাঁড়াই তাহলে মিডিয়া আমাকে পিট করবে। সরি, শহীদ না, ভুল বললাম, আহতের মা, তার চিকিৎসা হচ্ছে না। যারা চিকিৎসা নিয়ে কাজ করছে এরকম মানুষ, তাদের সাথে আপনারা চাইলে, মানে আমার কাছে মনে হয় মিডিয়ারও উচিত যে আমাদের রাজনীতিবিদদের বা ছাত্র সংগঠনের লোকদের যেরকম ডেকে নেওয়া হয়, তেমনি যারা চিকিৎসা পুনর্বাসনের কাজে আছেন তাদেরকে যদি আপনারা ডেকে নিয়ে আসে তাদের কথাগুলি শুনতে পারেন, তাদের কাছ থেকে একটা ওপিনিয়ন পাওয়া যাবে যে কোনো একটা প্রোগ্রামে শহীদদের পরিবারকে নিয়ে যে শো অফ করার ব্যাপারে একটা প্রতিযোগিতা লেগে যায়, যে কে একটা ইয়েতে কত পরিমাণ শহীদ নিয়ে আসতে পারেন, শহীদের পরিবার নিয়ে আসতে পারেন। কিন্তু পুনর্বাসনের প্রক্রিয়ায় বা আপনার অর্থনৈতিক অনুদানের প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার এক ধরনের বড় রকম ফেলিয়ারের দিকে গিয়েছে। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে করেছিলাম, খুব বেশি সময় নেই, আমি যদি আচ্ছা আমি জাস্ট এক মিনিট একটু অ্যাড্রেস করি। সেটা হচ্ছে এখানে আমেরিকার সাথে সম্পৃক্ততা নিয়ে অনেক আলোচনা হয়েছে। খুব ইন্টারেস্টিং হচ্ছে আমেরিকার সাথে কিছুদিন আগে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। আমাদের আওয়ামী লীগ আমলে একটা বড় কথা ছিল যে চুক্তি গোপনে হইতে পারবে না, চুক্তি প্রকাশ্যে হইতে হবে। এবং সেই এনডিএ নিয়ে যখন সেইটাকে একটা বিজয় হিসেবে সরকার সেলিব্রেট করছে, তখন না বিএনপি না এনসিপি, যাদের দুজনকে আমি লেজিটিমেট ফোর্স মনে করি ডেমোক্রেটিক বাংলাদেশে, তারা কেউ এটার বিরোধিতা করে নাই। তারা কেউ বলে নাই যে এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা এই সরকার তো করার এখতিয়ার রাখে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা বাংলাদেশের স্বার্থ একরকম বিকায় দেওয়া চুক্তি। এবং আমরা সরকার করার এখতিয়ার রাখে না, কিন্তু যখন ট্যারিফ দেওয়া হয়েছে তখন তো সরকারের সমালোচনা করে সবাই এমন অবস্থা করেছে যে সরকার না কমালে তখন সরকারের মান সম্মান থাকে না, এমন অবস্থা। কিন্তু সরকারের তো এই সরকার তো ফেস সেভ করার জন্য আমি একটা দেখাই দিলাম যে 20% কমেছে। এই চুক্তি না করে কি করতে, এটা আপনি বাকি দেশগুলো দেখেন না, এই ট্যারিফ তো সবগুলো দেশের উপর দেওয়া হয়েছে, সব দেশ তো এভাবে করে একরকম আত্মসমর্পণ করে নাই। অন্যান্য বহু রাষ্ট্র আছে, আমাদের থেকে গরিবতর রাষ্ট্র আছে, যারা এই ট্যারিফের বিরুদ্ধে এইভাবে এরকম আত্মসমর্পণ করে দেয় না, বিকায় দেয় নাই। তো সেটা নিয়ে তো আসলে একটা বড় আলোচনার দাবি রাখে এই জিনিসটা যে হয়ে গেল। এবং এটা তো এখানে কি কি ক্লজ আছে এগুলো তো আমরা জানতে পারছি, একজন সচিব এটা প্রকাশ করছেন দেখে, তার বিরুদ্ধে আবার মামলা করা হয়েছে। সো এটা যদি এত ভালো চুক্তি হয় তাহলে এটা প্রথম থেকে প্রকাশ্যে করা হলো না কেন? এটা এনডিএর মধ্যে দিয়ে, গোপনীয়তার মধ্যে দিয়ে করা হলো কেন? পিটার হাসের সাথে কে মিটিং করতে গেছে, কোন চুক্তি হয়েছে, সেগুলো কেন ফিসি হচ্ছে? কারণ পিটার হাসের বিজনেস ইন্টারেস্ট আছে। সো এখানে আমেরিকান বিজনেস ইন্টারেস্ট আছে অনেক রকম, তারা নানানভাবে নানান কিছুকে লেভারেজ হিসেবে কাজে লাগায়। এখন অভ্যুত্থানটাকে কোনোভাবে যদি সেভাবে করে কাজে লাগাইতে তারা সক্ষম হয়, আমরা অনেক কিছু শুনছি, আমরা করিডোর শুনছি, পরে শুনছি করিডোর না, আমরা বন্দর নিয়ে যে ব্যাখ্যা শুনছি সেই বন্দর নিয়ে ব্যাখ্যা কনভিন্সিং না, আমরা এখন ইন্ডিয়া দেখতেছি। জি, আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে যে পরিমাণ ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায় তাতে আমার মনে হয় যে বাংলাদেশ হচ্ছে ভূরাজনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, এবং যুক্তরাষ্ট্র থেকে সব দেশ আসলে বসে আছে যে বাংলাদেশ থেকে কিভাবে করে সুবিধা আদায় করতে পারবে। বাংলাদেশ কি সত্যি ভূরাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ? এটা ধরেন আমেরিকার নিজের একটা স্ট্র্যাটেজি আছে এই অঞ্চলে চায়নাকে কাউন্টার করার জন্য। আজকের অনুষ্ঠানে আমরা মনে হয় আর সেই আলোচনায় যাওয়ার সময় পাবো না, কিন্তু যে প্রশ্নটি আপনাকে বিরতির আগে করেছিলাম সেটি হচ্ছে যে কিছু স্লোগান দেওয়া হয়েছে যে জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। এই স্লোগানে যদি কেউ রাজাকারের নাতিপুতি যে বক্তব্য শেখ হাসিনা ছিল সেটির ছায়া খুঁজে পান, সেটির জবাবে আপনি কি বলবেন? এই স্লোগানগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। একটা ক্রিটিক যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে বামপন্থীরা যে পাকিস্তানি বলতেছে, তাহলে কি পাকিস্তানি হওয়া একটা অপরাধ? যে পাকিস্তানি মানেই খারাপ? আমরা তো আন্তর্জাতিকতাবাদের কথা বলি, কাজে আমরা তো এই কথা বলতে পারি না। এখানে যেটা বোঝা দরকার যে এখানে পাকিস্তানকে একটা ভূখণ্ড হিসেবে দেখা হচ্ছে না। আমি যখন বলি জামাত মানেই পাকিস্তানি, তখন আমি আইডিয়াটাকে বলছি। জামাত আইডিয়াটা একটা পাকিস্তানি আইডিয়া। কেন বলতেছি? যে এত হাজার মাইল ডিস্টেন্সে দুইটা ভূখণ্ড যাদের কোনো কালচারাল সিমিলারিটি নেই, কোনো হিস্টোরিক্যাল সিমিলারিটি নেই, তাদেরকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মিলায় একটা রাষ্ট্র তৈরি করা, এবং সেটা 47-এ অনেকেই করছিল, কিন্তু সেখান থেকে গত 70-80 বছরে বের না হইতে পারা, এইটা ফিলোসফিক্যালি আমি বলতেছি যে এটা পাকিস্তানি। জামাত ইসলাম পাকিস্তানি। শিবিরের যে কনসেপশন, শিবির যদি এখানে সাইদিকে নিয়ে আসে, নিজামীকে নিয়ে আসে, তাহলে আমি বলবো যে শিবির পাকিস্তানি। পাকিস্তানি অ্যাজ অ্যান আইডিওলজিক্যাল কনসেপ্ট, পাকিস্তানি নট অ্যাজ এ ন্যাশনালিটি। কিন্তু সেখানে সাদিক কায়েমকে নিয়ে যে শব্দটা আমি উচ্চারণ করেছি, যেহেতু ওই স্লোগানটা আমি দিচ্ছিলাম তখন, আমি কিন্তু সেটা নিয়ে অলরেডি ফেসবুকে
এক ধরনের একটা অ্যাপোলজি চেয়েছি। আমি ওখানে খুব ক্লিয়ারলি বলি যেটা আমি অ্যাপোলোজাইজ জি, করি। আপনার বক্তব্য পরিষ্কার। একটি দৈনিকে আজ উপদেষ্টা আসিফ নজরুল একটি সাক্ষাৎকার গিয়েছে, আমি খুব ছোট করে আমি জানতে চাই এটি, কারণ আমার কাছে এটি খুব ইন্টারেস্টিং লেগেছে। সেখানে বলা হয়েছে প্রশ্নটি যে কেউ কেউ বলছেন বাংলাদেশে আসলে রিকনসিলিয়েশন বা পুনর্মিলন দরকার। আপনি রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন, আপনি কি রিকনসিলিয়েশনের পথে আমরা কি যাব নাকি অনন্ত বিভাজন এবং সংঘাতের মধ্যে থাকব? এই যে রিকনসিলিয়েশনের কথা হঠাৎ করে এই টার্মটা কয়েন করা হলো, এটাকে কিভাবে দেখেন আপনি শান্ত? আসলে আমাদের একদম চাওয়া ছোট করে 30 আমাদের সেকেন্ড আমি চাওয়া তিনজনের কাছে মানে জানতে চাই। আকাঙ্ক্ষা এটা তো থাকাই উচিত। বাংলাদেশ জাতিগতভাবে 1971-এর পর থেকে এখানে যে- রিকনসিলিয়েশন বলতে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং এই বিষয়গুলোর কথা বলা হয়েছে। ওটা মিন করলে কেউ সেটা ঠিক করেন নাই। কারণ হচ্ছে গিয়ে 1971 সালের পরে জামায়াতের বিচার না হয়ে ফেরাটা যেরকম একটা ভুল ছিল, ঠিক একইভাবে 24-এর পরে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার না করে গড়পড়তা ফেরানোটা ঠিক একই রকম একটা অপরাধ হবে। সেই জন্য এটা রিকনসিলিয়েশনের অর্থ যদি কেউ এইভাবে দেখে যে বিচার না করে অপরাধীদেরকে আবার রাজনীতি করার সুযোগ দিবে, সেটা এই দেশবাসী প্রত্যাখ্যান করবে। অন্তত 24-এর গণঅভ্যুত্থানের পরে এটা গ্রহণ করবার মানসিকতা কারো থাকা উচিত না। ফরিদুল, এই প্রশ্ন কেন আনা হয়েছে আপনার কি মনে হয়? না, এটা তো উনি এই প্রশ্ন আনলেন, আমি মানে প্রশ্নটা কি ওনাকে করা হয়েছে না উনি ওনাকে করেছেন? করা হয়েছে। না, ওনাকে তো এটা প্রশ্ন করতেই হবে, কারণ উনি নিজে বলেছেন বারবার যে এই কমিশন উনি করবেন। উনি কেন করেননি এই প্রশ্ন তো করতে হবে, কারণ এইটা ওনাকে তো করা হয়েছে এবং ওনাকে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকার একটি উদাহরণ দেওয়া হয়েছে যে সেখানে ওনাদের আমি যতদূর জানি যে ওনাদের দক্ষিণ আফ্রিকার সফরেও যাওয়ার কথা ছিল, ওনারা কিন্তু গিয়েছেন। এই প্রক্রিয়াটা গিয়েছেন ওনারা, আমি জানি করে না। এসেছেন। যাই হোক, এই প্রক্রিয়াটা ওনারা কেন আগাননি, এটা আরো আগেই প্রক্রিয়াটা শুরু করা দরকার ছিল। কারণ এটা সত্য যে আমরাই সবচেয়ে বেশি ভোকালি আওয়ামী লীগের আপনি কি দল এটার হিসেবে। মধ্যে কোনো রাজনীতি দেখেন? না, আমি রাজনীতি দেখি, আমি জানি না এটা ওনারা কেন করেন নাই, এটা থাকতেও পারে রাজনীতি, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা যেমন চেয়েছি, কিন্তু আবার আওয়ামী লীগের যে সমর্থকরা আছে নিরপরাধ যদি কেউ থেকে থাকে, তাহলে তাদেরকে তো ট্রুথ কমিশনে আনতে হবে, এনে তাদেরকে তো একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে স্বাভাবিকীকরণ করতে হবে। তো সেই জায়গাটা তো ধরেন আপনার একটা প্রক্রিয়া শুরু করা দরকার ছিল, যেটা সরকার করতে পারেনি, ব্যর্থ জি হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, আগামীকাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।